বিশ্ব রাজনীতির বর্তমান মানচিত্রে এমন খুব কম দেশই আছে যারা একই সঙ্গে যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে, আবার নিজেদের কৌশলগত স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পারে। সেই তালিকার শীর্ষেই রয়েছে তুরস্ক। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল গাজার সংঘাত, ইরান ইসরায়েল উত্তেজনা, সিরিয়ার গৃহযুদ্ধ এবং কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপত্তা সংকট, সব মিলিয়ে তুরস্ককে ঘিরে রয়েছে এক অস্থির ভূরাজনৈতিক পরিবেশ। কিন্তু এসব সংঘাতের মাঝেও প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক নিজেকে পুরোপুরি কোনো একটি শিবিরে সীমাবদ্ধ করেনি। তুরস্কের বর্তমান পররাষ্ট্রনীতি দেখাচ্ছে আধুনিক বিশ্বে নিরপেক্ষতা মানে নীরব থাকা নয়, বরং একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষা করাই এখন কৌশলগত নিরপেক্ষতার নতুন সংজ্ঞা। দর্শক, আঙ্কারে পশ্চিমাদের সামরিক জোট নেটোর ৩৬তম শীর্ষ সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির স্পটলাইট এখন তুরস্কের ওপর। আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে ইউরোপের ৩০টি এবং উত্তর আমেরিকার ২টি দেশের নেতাদের স্বাগত জানাবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ১৯৪৯ সালে নেটো প্রতিষ্ঠার পর থেকেই জোটের দুর্বল দেশগুলোকে শত্রুপক্ষের আগ্রাসন থেকে সফলভাবে রক্ষা করে আসছে তুরস্ক। আমেরিকার পর নেটোতে সবচেয়ে বড় সামরিক বাহিনী রয়েছে তাদেরই। এমন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নেটো শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার যুদ্ধের প্রভাবে পুরো উপসাগরীয় অঞ্চলে গভীর অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। অন্যদিকে পূর্ব ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামারও কোনো লক্ষণই নেই, যা পুরো অঞ্চলকে বিপর্যস্ত করে তুলছে। এত সব ঝামেলার মধ্যেও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের পলিসিও বরাবরই অন্যরকম। অনেকেই সন্দিহান সেটি কি নিরপেক্ষতা নাকি ভারসাম্যের কূটনীতি। দর্শক, তুরস্ক নেটের সদস্য, যেটা তো শুরুতেই বললাম, অর্থাৎ পশ্চিমা সামরিক জোটের অংশ, কিন্তু একই সময় দেশটি রাশিয়ার সঙ্গে জ্বালানি, পর্যটন, বাণিজ্য, প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। আবার ইউক্রেনের কাছেও অস্ত্র বিক্রি করছে এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অধিকাংশ ইউরোপীয় দেশ যেখানে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেয়, সেখানে তুরস্ক সেই পথে হাঁটেনি, বরং দুই দেশের মধ্যেই যোগাযোগ বজায় রেখেছে। এর ফলে আঙ্কারা একদিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অক্ষুণ্ণ রেখেছে, অন্যদিকে ইউক্রেনের সঙ্গেও সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছে। এই ভারসাম্যের কূটনীতি তুরস্ককে অন্যদের থেকে আলাদা করেছে। তুরস্কের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্যগুলির একটি ছিল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানির চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতা করা। এই উদ্যোগের ফলে বিশ্ব খাদ্য বাজারে বড় ধরনের সংকট সাময়িকভাবে এড়ানো সম্ভব হয়েছিল। একইভাবে গাজা যুদ্ধের ক্ষেত্রেও তুরস্ক একদিকে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয় থেকেছে। আঙ্কারা নিজেকে এমন একটি দেশ হিসেবে তুলে ধরতে চায় যার সঙ্গে প্রায় সব পক্ষই কথা বলতে আগ্রহী। বিশ্লেষকদের মতে, কোনো সংঘাতে মধ্যস্থতাকারী হতে চাইলে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তুরস্ক সেটি করেছে। গত এক দশকে এরদোয়ান এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন যা অনেক সময় যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানের সঙ্গে পুরোপুরি মেলে না। রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কেনা তার সবচেয়ে বড় উদাহরণ। এই সিদ্ধান্তের কারণে আমেরিকা তুরস্ককে F-35 যুদ্ধবিমান প্রকল্প থেকে বাদ দেয়। তবুও আঙ্কারা নেটো ছাড়েনি, আবার রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেনি। এই দ্বৈত অবস্থানই তুরস্কের স্বাধীন কৌশলগত পরিচয়ের প্রতিফলন। দর্শক নিশ্চয়ই জানেন, যেই দেশের মেরুদণ্ড যত সোজা তার তত দাপট। তুরস্কের ক্ষেত্রে এই ফর্মুলাই কাজ করেছে। গত এক দশকে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা শিল্পে ব্যাপক বিনিয়োগ করেছে। ড্রোন প্রযুক্তি, মিসাইল, যুদ্ধজাহাজ এবং সাঁজোয়া যান উৎপাদনে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ফলে তুরস্ক এখন পশ্চিমা অস্ত্রের উপর আগের মতো নির্ভরশীল নয়। এতে পররাষ্ট্রনীতিতেও তাদের স্বাধীনতা বেড়েছে। তুরস্কের পররাষ্ট্রনীতির আরেকটি বৈশিষ্ট্য হলো একই সময় পরস্পর বিরোধী কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কাতারের সঙ্গে যেমন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তেমনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক স্বাভাবিক করেছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করেও ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। আবার ইরানের সঙ্গেও প্রতিযোগিতা ও সহযোগিতা, দুই ধরনের সম্পর্কই বজায় রেখেছে। এই বহুমাত্রিক কূটনীতি তুরস্ককে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করছে। বিশ্লেষকদের মতে এরদোয়ানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল তুরস্কই প্রথম, অর্থাৎ পশ্চিম, পূর্ব কিংবা মধ্যপ্রাচ্য কোনো শিবিরের স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থই হবে সিদ্ধান্ত গ্রহণের প্রধান ভিত্তি। এই নীতির কারণে তিনি কখনো ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন, আবার কখনো মস্কোর সঙ্গেও কঠিন অবস্থান নিয়েছেন। এই বাস্তববাদী কৌশলে বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্ককে তুলনামূলক স্বাধীন অবস্থানে রেখেছে।